শাশুড়ি অনুরাধা দেবী দুপুর 12টায় বৌমা সানভীর ঘরে এলেন। আরে বৌমা, এত সেজেগুজে কোথায় চললি? বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি? সানভি হেসে বলল, না মা, আমার মা আজ জন্মদিনে ছোট্ট একটা পার্টি রেখেছে, তো বৌদিও আমার জন্য স্পেশাল রান্না করছে, আর আজ অফিসে ছুটি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। অনুরাধা দেবী মুখ বাঁকিয়ে বললেন, হায় ভগবান, তোকে বলতে ভুলেই গেছি, তোর 5 ননদ আজ তোর নামে 5 স্টার হোটেল বুক করিয়েছে। শুনেছি শহরের সবচেয়ে দামি হোটেল নতুন খুলেছে। এমন ননদ কজনের কপালে জোটে বলতো? আমার মেয়েরা তোকে নিজের বোনের মতোই মানে। এখন চল 5 স্টারে জন্মদিন পালন কর, নইলে ননদদের খারাপ লাগবে যে। বিয়ের পর শ্বশুরবাড়িতে তোর প্রথম জন্মদিন তো, মায়ের হাতের রান্না তো সারা বছর খেতে পারবি। কোনোদিন শুনেছিস কেউ বৌদির জন্মদিনে পার্টি রাখে? আর দেখ, তোর ননদরা তোর দিনটা স্পেশাল করে তুলছে। এত বড় ব্যাপার বেশি ভাবিস না। একদিন মায়ের বাড়ি না গেলে বুক ফাটবে না। এখনই ফোন করে বলে দে, মা কাল যাচ্ছি। এমনিতেও কাল রবিবার, সারা দিন পড়ে আছে মা বাবার জন্য। আর শোন, আমিও তৈরি হচ্ছি, একসঙ্গেই যাব। ছেলে অবিনাশকেও ফোন কর, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিতে বল। বৌমার জন্মদিন বলে কথা, আজ অফিসে গেল কেন সে? ঠিক আছে মা, এখনই ফোন করছি, সানভি বলল। অবিনাশ একটু ক্লান্ত গলায় বলল, কতক্ষণ ধরে ছুটি নেওয়ার চেষ্টা করছি সানভি, কি করব বলো? আজ হঠাৎ বস জরুরি কাজ দিয়ে দিলেন। সত্যি অনেক চেষ্টা করছি, কিন্তু এখন যাওয়া মুশকিল মনে হচ্ছে। তুমি দিদিদের সঙ্গে পার্টি এনজয় করো। আর হ্যাঁ, তোমাকে খুব মিস করছি। তোমার জন্মদিন আর আমি পাশে নেই, মনটাও খুব খারাপ লাগছে। সানভির চোখ একটু ভিজে এলো, তারপর বলল, কিছু হবে না অবিনাশ, কাজটা জরুরি, আমি বুঝি, নিজের খেয়াল রাখো, আমিও তো চাকরি করি। ফোন কাটতে সানভি চুপচাপ তৈরি হতে লাগলো, কিন্তু মনটা বেশ খারাপ ছিল। অবিনাশ না এলে কি হয়েছে, আমরা তো সবাই আছি তোর সাথে। চল 5 স্টার হোটেলে, এমন সারপ্রাইজ দেব যে অফিসের সব একঘেয়েমি ভুলে যাবি, অনুরাধা দেবী বললেন। হোটেলে পৌঁছাতেই সানভির চোখ কপালে উঠল। মনে মনে ভাবলো, এসব আমার জন্য? দিদিরা তো সত্যি অবাক করে দিয়েছে, আমি কতটা ভুল ভাবতাম এদের নিয়ে। তখনই বড় ননদ শিলা এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, আরে বৌদি, এসো এসো, এখানে বসো। এই স্পেশাল চেয়ারটা শুধু তোমার জন্যই বুক করা হয়েছে। আজ আমাদের প্রিয় বৌদির জন্মদিন বলে কথা। সব বোনেরা হাততালি দিল। ওয়েটার চেয়ার টেনে দিল, যাতে লেখা বার্থডে কুইন। তারপর শিলা মেনু কার্ড নিয়ে এলো। নাও বৌদি, দেখো তো কি খাবে, স্পেশাল অর্ডার, সব তোমারই হওয়া উচিত। সংকোচের সঙ্গে সানভি বলল, দিদি, তোমরা যা খাবে সেটাই আনিয়ে নাও। ছোট ননদ রানী চোখ নাচিয়ে বলল, না বৌদি, আজ তোমার দিন, যা মন চায় তাই আনাও। কিন্তু তখনই 4 বোন একে একে নিজেদের জন্য মেনু দেখতে শুরু করলো, আর সবাই 1,500 টাকার ডিশ অর্ডার করতে লাগলো। পাস্তা, তন্দুরি প্ল্যাটার, ব্লুবেরি মকটেল, চিজ বাকেট, থাই কারি। অনুরাধা দেবী বললেন, হ্যাঁ, যা মন চায় আনাও বাছারা, আজ কোনো বাধা নেই। সানভি চারিদিকে চোখ ঘুরিয়ে দেখতেই চোখ কপালে উঠল। দেখলো বড় ননদ শিলা শ্বশুরবাড়ির ননদ মিনাও এসেছে, কারণ আজ তারও জন্মদিন। শিলা বলল, বৌদি, ভাবলাম তোমার ছুতোয় আজ আমার ননদেরও জন্মদিন পালন হয়ে যাবে। তৃতীয় ননদ ববিতা নিজের প্রমোশনের পার্টিও সেখানেই সাজিয়ে ফেলল। তার বান্ধবী নিতা তার পাশে বসে সেলফি তুলতে তুলতে হেসে হেসে বলছিল, কি দারুণ ট্রিপ দিচ্ছিস। চতুর্থ ননদ রানীও নিজের কিটি পার্টির বান্ধবীদের নিয়ে এসে বলল, বৌদির জন্মদিনও হয়ে যাবে, তুইও পার্টি পাবি, চলে আয়, বিনা পয়সার খাবার কে ছাড়ে। সানভি মনে মনে বলল, হায় রে, যে জন্মদিনে আমার বিশেষ হওয়ার কথা, সেখানে আমি নিজেই একটা অজুহাত হয়ে গেছি। আসল পার্টি তো সবাই নিজের নিজের স্বার্থে সাজিয়ে ফেলেছে। এক ঢিলে অনেক পাখি, বা রে ননদেরা। সানভি চুপচাপ সব তামাশা দেখতে লাগলো। বড় ননদ শিলা মেকআপ ঠিক করতে করতে বলল, চলো তাড়াতাড়ি, বৌদিকে মাঝখানে বসাও, এবার কেক কাটা যাক, ভিডিও তোলো, সারপ্রাইজ ফর আওয়ার সুইটেস্ট বৌদি। কেক কাটার পর সানভি ওয়াশরুমে গেল। বড় ননদ শিলা মুখ বাঁকিয়ে বলল, মা, আমি ভাবছি বৌদিকে কি উপহার দেব। আমার একটা পুরনো শাড়ি ছিল, শাশুড়ি মা দিয়েছিলেন, আমি কখনোই সেটা পছন্দ করি না, হালকা, খুবই হালকা।
ভাবলাম বৌদিকে দিয়ে দিই, এমনিতেও কারোর কাজে লাগলে আর ক্ষতি কি। দ্বিতীয় মেয়ে কবিতা বলল, মা, আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি অসুস্থ, খরচ বেড়ে গেছে, তাই বাড়িতে রাখা 5 স্টারের 2টো চকলেটই তুলে এনেছি। উপহার তো উপহারই হয়, তাই না? তৃতীয় মেয়ে ববিতা মুখ বেঁকিয়ে বলল, আমি তো চাকরিও করি না, আমার থেকে কি আর আশা করা যায়, নিজের খরচই কোনো রকমে চলছে। ছোট ননদেও বলল, মা, আমার তো বৌদির থেকে আমি অনেক ছোট, আমাদের তো উপহার দেওয়ার কোনো নিয়মই নেই, উল্টে আমাদেরই তো বৌদির থেকে কিছু পাওয়া উচিত। অনুরাধা দেবী কটাক্ষ করে বললেন, এত ভাবছিস কেন তোরা উপহার নিয়ে? 100 টাকা করে চাঁদা তুলে বৌদির হাতে ধরিয়ে দে, এমনি তো বৌদি শুধু দেবে আর ননদ শুধু নেবে, আমাদের বংশে এটাই তো রীতি। 5 জনের এ কথা শুনেই ওরা হেসে ফেলল। কিছুক্ষণ পর ওয়েটার এসে বলল, ম্যাম, এই নিন আপনার ফাইনাল বিল, 8,000 টাকা। গোটা টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। ননদরা, তাদের বান্ধবীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, যেন সাপে ছোবল মেরেছে। আমরা তো প্রথমবার এত বড় হোটেলে এসেছি, জানতামই না এখানকার খাবার এত দামি হবে। অনুরাধা দেবী তখন অভিনয় শুরু করলেন, বৌমা, এই নে তোর ফোন, তাড়াতাড়ি নিজের অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা ট্রান্সফার করে দে, শেষমেশ তুইও তো রোজগার করিস, তোর জন্মদিন তো, তোর জন্যই তো এই পার্টি রাখা হয়েছে, আর ওরা তো আমার মেয়ে, ওদের বাড়িতে তো আমরা জল পর্যন্ত খাই না। সানভি এবার একদম চুপ হয়ে গেল, ঠান্ডা নিঃশ্বাসের সাথে রাগটা গিলে ফেলল। মনে মনে ভাবলো, বাহ, শাশুড়ি মা, প্ল্যান পার্টি করলো ননদরা, গেস্ট ডাকলো ওরাই, লোক দেখানো করলো ওরাই, আর বিলটা গুছিয়ে দিল আমার ঘাড়ে। 50 টাকা খরচ করার আগেও যে 10 বার ভাবে, আর সে চোখের পলক না ফেলে এতগুলো টাকার দায়িত্ব চাপিয়ে দিল। সানভি বাধ্য হয়ে বিল মিটিয়ে দিল, কিন্তু এখন তার মুখের সরলতা জ্বলন্ত আগুনে বদলে গেছে। কিন্তু অনুরাধা দেবীর নাটক তখনও বাকি। এবার এলো দ্বিতীয় ধাক্কা। অনুরাধা দেবী হেসে বললেন, আরে বৌমা, এবার রিটার্ন গিফটগুলো দিয়ে দে আমার আদরের মেয়েদের, এত সুন্দর পার্টি দিল ওরা, তো খালি হাতে কি করে যাবে? সব ননদরা মুচকি হেসে চোখ নাচাতে লাগলো। এখন যা দেওয়ার দিয়ে দে, আমি তো মা, নিজেদের মেয়েদের খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাতে পারি না। অনুরাধা দেবী বললেন। হোটেল থেকে বেরিয়ে সবাই মার্কেটে পৌঁছালো। বড় ননদ শিলা একটি শাড়ি দেখে বলল, মা, দেখো তো এই শাড়িটা কি সুন্দর, এমনিতেও সবাই বলছিল সবসময় পুরনো শাড়ি পরেই ঘুরি, এটা 3,000-এর, নিয়ে নেই? অনুরাধা দেবী বললেন, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করছিস কেন, তোর বৌদি তো আছেই, সব দিয়ে দেবে, তুইও তো ওর জন্য 5 স্টারে পার্টি দিয়েছিলি। শিলা বলল, বৌদি, আমি তো আমার আদরের ননদকে নিয়ে এসেছি, ওকেও কিছু একটা কিনে দাও না। কেউ 2,500-এর, কেউ 4,000-এর শাড়ি চুপচাপ কিনে নিল। সানভি মনে মনে ভাবলো, আমার জন্য একটা উপহার কেনাই এদের কাছে বিশাল বোঝা, আর এখন এরাই সবাই বিনা দ্বিধায় আমার কাছে চাইছে শাড়ি, তাও আবার 5 নয়, 6টা। আমার জন্মদিনে এদের কাছে শুধুই একটা অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল বিনা পয়সার কেনাকাটা আর লোক দেখানোর নাটক। সানভি চুপচাপ শাড়ির কাউন্টারের দিকে এগোলো, কার্ড বের করে পেমেন্ট করলো। মোট বিল 18,000 টাকারও বেশি। বাড়ি ফিরে রাতে অবিনাশ ঘরে ঢুকতেই সানভি কোনো দেরি না করে সব ঘটনা খুলে বলল। অবিনাশ মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল, সানভি, এ তো একদম বাড়াবাড়ি হয়ে গেছে, এমন প্রথমবার হলো, তাই চুপ আছি, নইলে দিদিরা আমার প্রাণ ওষ্ঠাঘাত করে দেবে। পরের বার কেউ এমন তামাশা করলে সবাইকে উচিত শিক্ষা দেব। আর এটা কি হলো, যখন পকেটে যথেষ্ট টাকাই নেই, তখন 5 স্টার হোটেলে পার্টির নাটকটা কেন করলো দিদিরা? স্টাইল মারার চক্করে বৌদির রোজগারের এই হাল করে দিল। ওদিকে অনুরাধা দেবী তো আনন্দে আটখানা, তার মেয়েরা হোটেলে রিল বানিয়েছে, শপিংও করেছে, আর সব খরচ বৌমার ঘাড়ে চাপিয়ে রাজরানীর মতো ফিরে এসেছে, এটা দেখি তার শান্তি। কয়েক মাস পর এলো রাখি বন্ধন উৎসব। সানভি খুব আগ্রহ নিয়ে অবিনাশের সাথে বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই পেছন থেকে অনুরাধা দেবীর গলা শোনা গেল, বাবা, তুইও বৌমার সাথে বাপের বাড়ি চলে যাচ্ছিস? তোর 5 বোনও তো আসবে, ওদেরও তো রাখি বাঁধতে হবে, এখনো বোনেরা অপেক্ষা করবে, আর তুই বউকে নিয়ে ঘুরতে বেরোবি, এটা কেমন কথা? সানভি চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু তার মন রাগে ফুঁসছিল। প্রতিবার শাশুড়ি মায়ের চোখে শুধু নিজের মেয়েরাই কেন আগে থাকে,
আমারও তো ভাইদের রাখি পরানোর অধিকার আছে। অবিনাশ একটু অস্বস্তি নিয়ে বলল, মা, আমরা রাখি পরে সন্ধ্যার মধ্যেই ফিরে এসে পড়ব, দিদিদের সাথে এখনই দেখা করে নেব। অনুরাধা দেবী ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আগে বউয়ের বাপের বাড়ি যা, তারপর বোনদের বলিস সময় পেলাম না। বোনদের ভালোবাসা কখনো টাইম টেবিল মেনে চলে? তুই এখন ওদের কাছে পর হয়ে গেলি। হায় রে কপাল, নিজের বোনদের দরজায় বসে অপেক্ষা করাবি। ভেবে দেখ, তোর 5 বোন সেজেগুজে রাখি নিয়ে আসবে, আর তুই বউয়ের পিছু পিছু বাপের বাড়ি চলে যাবি। লজ্জা শরম কিছু বাকি আছে নাকি বউয়ের ভালোবাসায় ভাইয়ের ধর্ম বন্ধক রেখে দিয়েছিস? সানভি কিছুক্ষণ চুপ রইল, তারপর হেসে বলল, ঠিক আছে মা, ও থাক, আমি একাই যাচ্ছি। অনুরাধা দেবীর সাথে সাথে বাধা দিলেন, না বৌমা, তুইও পরে যাবি। আগে তোর 5 ননদ রাখি বেঁধে নেবে, তারপর অবিনাশের সাথে বাড়ি যাস। সানভি মুখে কিছু বলল না, কিন্তু মনে ঝড় বইছিল। প্রতিবার কোনো না কোনো অজুহাত দিয়ে আটকে দেন শাশুড়ি মা। পেছনে আর কোনো পরিকল্পনা চলছে না তো? শাশুড়ির কঠোর গলা শুনেই সানভি কেঁপে উঠল, তার পা সেখানেই থমকে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, মা, আমিও তো মানুষ, আমারও তো কারুর মেয়ে আমি। আজ রাখি দাদা বৌদি সকাল থেকে চেয়ে বসে আছে, বারবার ফোন আসছে। আমার বৌদিরাও তো বাপের বাড়ি যাবে, তাই দয়া করে আমাকে একাই যেতে দাও। বৌমা, একটা পাও বাইরে ফেললে এই বাড়ির চৌকাঠ আর মারাতে পারবে না। অনুরাধা দেবীর চিৎকারে দেওয়াল পর্যন্ত কেঁপে উঠল। অবিনাশ বলল, মা, এটা কি হচ্ছে? কোনো বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছো কেন? প্রতি কথায় এত টানাটানি কেন? এখনো বৌমাকে রাখির দিন বন্দি করে রাখবে? তখন দরজার ঘন্টি বেজে উঠল। বড় ননদ শিলা পুরো দলবল নিয়ে বাপের বাড়িতে হাজির হলো, সাথে তার ননদরাও দলও নিয়ে এলো। বলল, মা, আমি তো চলে এসেছি, বাকিরাও নিশ্চয়ই আসছে। সবাই একসাথে রাখি উৎসব পালন করব। আর হ্যাঁ দাদা, এবার একটু ভালো গিফট বের কর, হালকাভাবে নিস না যেন। তারপর একটু খোঁচা দিয়ে অনুরাধা দেবী বললেন, বাবা, এটাই তো সংস্কার, সব বোন একসাথে রাখি বাঁধলে তবেই তো মজা। এদিকে দেখ তোর বউকে, মন যে কোথায় পড়ে আছে, যেন এখান থেকে বেরোতে পারলে বাঁচে। ভাই বোনের সম্পর্কের মিষ্টতা তখনই আসে যখন বৌদি ও বোনদের সঙ্গে মিলেমিশে উৎসব পালন করে। বৌমা, উৎসব মানেই উৎসব, ঠাট্টা নয়। বোনেরা যখন এসেছে, গিফটের কথাও তো ভাবতে হবে। খালি হাতে খালি মুখে তো আর যাবে না। আগে যা রান্নাঘরে গিয়ে ওদের জন্য কিছু পছন্দের খাবার ভালোমন্দ বানিয়ে নিয়ে আয়। রান্নাঘরের ভেতরে সানভির মন ছটফট করছিল। ভাবছিল দেরি হয়ে গেলে আমার দাদা চলে যাবে, আর আমি তো সারা বছর শুধু একটা মুহূর্তের জন্যই অপেক্ষা করি। মাও অসুস্থ, গেলে অন্তত দুটো মিষ্টি কথা বলে খোঁজ খবর নিতে পারতাম। কিছুক্ষণের মধ্যেই 5 ননদ এসে হাজির হতেই পুরো বাড়ি রাখির রঙে রঙিন হয়ে গেল। সবাই অবিনাশকে রাখি পরালো, ফোঁটা দিল, মিষ্টি মুখ করালো। অবিনাশ হেসে পকেট থেকে খাম বের করলো, সব বোনকে 1000 টাকা করে দিল। ব্যাস, তাতেই কেলেঙ্কারি। বড় দিদি শিলার মুখ সাথে সাথে ফুলে উঠল, দাদা, তোর তো এখন বিয়ে হয়ে গেছে, বউয়ের ইশারায় চলতে শুরু করেছিস নাকি? এই টাকায় আজকাল কি পাওয়া যায়? এরই মধ্যে শাশুড়ি অনুরাধা দেবী আবার বললেন, হ্যাঁ রে, তোর বউয়েরও তো কিছু করা উচিত। বৌমাও তো রোজগার করে, তুই যতটা পেরেছিস দিয়েছিস। তারপর বৌমার দিকে খোঁচা দিয়ে বললেন, কি এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি নিজের অ্যাকাউন্ট থেকেও কিছু ট্রান্সফার করবি? শুধু শাড়ি পরে নাটক করলে বিয়ে হয় না, একটু উদার হ। সানভি বুঝে গেল কেন শাশুড়ি মা তাকে বাপের বাড়ি যেতে বাধা দিয়েছিল। তার তো নিজেই 5 আদরের মেয়ের জন্য বৌমার অ্যাকাউন্ট থেকে টাকা বের করাতে হতো। ঠিক তখনই আবার দরজার ঘন্টি বেজে উঠল। এবার আর কেউ নয়, স্বয়ং সানভির দাদা দরজায় হাজির, হাতে মিষ্টির বাক্স, মুখে ভালোবাসা মাখা হাসি। সানভি, তুই তো এলি না, ভাবলাম আমি চলে আসি। ভালোই হলো, তোর শাশুড়ি মা আমাকে ফোন করে বলল তোমার বোন তো আসছে না, তুমি এসে রাখি বেঁধে যাও। সানভি চমকে উঠল, কি? আমি তো দাদাকে ডাকিনি, তাহলে মা কেন ডাকলো? নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। তবুও সানভি হাসি মুখে দাদাকে রাখি পরালো, তিলক লাগালো, মিষ্টি মুখ করালো। দাদাও বোনকে উজাড় করে ভালোবাসা ফিরিয়ে দিল। 5টা শাড়ি, সোনার ঝুমকো, বালা, মিষ্টির বাক্স আর খামে ভরা নগদ টাকা দিল। দাদা সবার সামনে যখন উপহার দিচ্ছিল, শাড়ি, মিষ্টি, গয়না, নগদ,
অনুরাধা দেবী আর তার 5 মেয়ের চোখ এমনভাবে চকচক করে উঠল যেন কেউ রোদে হিরে ছড়িয়ে দিয়েছে। সানভি মনে মনে ভীষণ বিরক্ত হলো। হে ভগবান, দাদা এদের সামনে এতগুলো উপহার, এখন কে রক্ষা করবে এদের হাত থেকে? এখন তো আর লুকাতেও পারবো না। ওদিকে অনুরাধা দেবীর মুখে এমন হাসি ছিল যা চাইতেই ধন পেয়ে গেছেন। মনে মনে ভাবছিলেন, বাহ কি বুদ্ধি আমার, বৌমাকে বাপের বাড়ি যেতে দেয়নি আর ওর দাদাকে ডেকে নিয়েছি, এখন যা এসেছে তাদের মেয়েদেরও তো ভাগ আছে। সানভি স্পষ্ট বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ নিমন্ত্রণ ছিল না, এটা শাশুড়ি মায়ের সুনিশ্চিত চাল ছিল, যাতে উপহার নিজের চোখে দেখতেও পান আর 5 মেয়েকে ভাগও করে দিতে পারেন। দাদা চা জল খাবার খেয়ে ফিরে যেতেই 5 ননদ সানভির উপহারের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল যেমন করে বিড়াল ইঁদুর দেখে ছোঁ মারে। বৌদি, এই শাড়িটা তো সত্যিই দারুণ, এটা আমার হলো। আর এই নেকলেসটা তো বৌদি তোমার তো ভারী লাগবে, আমাকে দাও, এটা আমাকেই মানাবে। আরে বৌদি, এই বালাটা দেখো, বাহ এটা তো আমিই পরবো। অনুরাধা দেবীও বললেন, বৌমা এটা তোর দাদার দেওয়া তো কি হয়েছে, মেয়েরাও তো এই বাড়িরই, তুই তো বুদ্ধিমতী, দিয়ে দে বোনদের, ওদের মন খারাপ করাস না। সানভি একটু বিরক্ত হয়ে বলল, মা এটা আমার দাদা শুধু আমার জন্যই দিয়েছে। শাশুড়ির মায়ের মুখে কুটিল হাসি ফুটে উঠল। বৌমা, তোর দাদা দিয়েছে তো কি হয়েছে, এদেরও তো দাদা আছে। অবিনাশ বেচারা তো মাত্র 1000 টাকা ধরিয়েছে, এত রোজগারও না করে যে বোনদের জন্য উজাড় করে দেবে। তাহলে তুইও কিছু কর বোনদের জন্য, উৎসবের ব্যাপার, আর তুই তো এত রোজগার করিস। সানভীর ইচ্ছে করছিল বলে দিক, আমি কাজ করে বলে কি সব টাকা লুটিয়ে দিতে হবে, কিন্তু চুপ থাকাই ঠিক মনে করল। অবিনাশের মুখ এসব দেখে রাগে লাল হয়ে উঠল। সবার সামনে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলল, মা এটা কিন্তু ঠিক নয়, সানভিকে ওর দাদা যা উপহার দিয়েছে তাতে শুধু ওরই অধিকার। আমার বোনদের যা দেওয়ার আমি তো দিচ্ছি, কিন্তু তোমরা যেভাবে ওর উপর দাবি করছো এটা সম্পূর্ণ ভুল। অনুরাধা দেবী ভ্রু কুঁচকে বললেন, চুপ কর অবিনাশ, কেন বৌদি যে আছে নিজের ননদদের খালি হাতে বিদায় করে দেবে? আমাদের বাড়িতে এমনটা চলে না, একটু একটু জিনিস ভাগ করে দিলে কোন অনিষ্ট হয়ে যাবে। পাশে বসা ববিতা খোঁচা মেরে বলল, বৌদি উৎসব তো ভালোবাসা ভাগ করার জন্যই। সানভি সব শুনছিল, মনের ভেতরে রাগে ফুঁসছিল, কিন্তু চুপ থাকাই ঠিক ভাবল। অবিনাশ কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। অনুরাধা দেবী না ছেলের কথা শুনলেন না বৌমার। সানভির বাপের বাড়ি থেকে যা এসেছে তা এখন তার মেয়েদের, তাই পুরো দাপটের সঙ্গে উপহারগুলো 5 মেয়ের সামনে রেখে বললেন, নে এবার নিজেদের মধ্যে ভাগ করে নে। সানভি শুধু তাকিয়ে রইল, না প্রতিবাদ করতে পারল না চোখ নামাতে পারল। 5 বোন একে একে গয়না, শাড়ি, মিষ্টি আর টাকা তুলে নিল, যেন মেলা থেকে জিনিস কুড়িয়ে নিচ্ছে। মা তুমি কত ভালো বলে সব ননদ হাসতে হাসতে যে যার বাড়ি ফিরে গেল। সানভি প্রচন্ড রেগেছিল। অবিনাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও খারাপ লাগছে, সত্যি বলতে লজ্জা লাগছে। তোমার দাদা মন থেকে তোমাকে কিছু দিয়েছিল আর আমার মা সেটাও বোনদের মধ্যে ভাগ করে দিল। সানভি তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, আর তুমি তুমি কি করলে? চোখে দেখলে আর চুপচাপ ঘরে চলে এলে। অবিনাশ তার হাত ধরে বলল, ব্যাস আর না সানভি, অনেক হয়েছে এই নাটক, এবার বোনদের একটা ধাক্কা দেওয়া দরকার। সানভির চোখে আগুন জ্বলছিল, কিন্তু পরের বার 5 ননদকে এমন জবাব দেবে যে বৌদির টাকা, গয়না, জিনিসের দিকে তাকানোর আগে 100 বার ভাববে। অবিনাশ হাসল, আমি তোমার সঙ্গে আছি সানভি, এবার আমরা মিলে এমন কিছু একটা করব যে আমার বোনেরা আচ্ছা জব্দ হবে। সময় দ্রুত কেটে যেতে লাগলো, কিন্তু অনুরাধা দেবীর স্বভাব একটুও বদলালো না। প্রতি সপ্তাহে কিছু না কিছু, বৌমা এটা দে তো, বৌমা ওটা পাঠাতো, তোর মায়ের কাছ থেকে চেয়ে নে, আর সেই জিনিসগুলো চুপি চুপি নিজের আদরের মেয়েদের বাড়ি পাঠিয়ে দেওয়া। এভাবে বৌমা সানভির বিয়ের 1 বছর পূর্ণ হতে চলল। শাশুড়ি নদনের মাথায় আবার একটা ধূর্ত চাল ঘুরতে লাগলো। সবাই মিলে বুনতে লাগলো আরো পেঁচালো এক ষড়যন্ত্র। দাদা বৌদির অ্যানিভার্সারি ধুমধাম করে পালন করবে, দামি রেস্তোরাঁয় নিয়ে যাবে, খুব এনজয় করবে, সুযোগ বুঝে দ্বিগুণ বড় উপহার আদায় করবে, তার উপরে রিটার্ন গিফটও নেবে। কিন্তু সানভিও কোনো সাধারণ বৌমা ছিল না, সে আগেই ননদদের চালাকি টের পেয়ে গিয়েছিল।
মনে মনে বলল, এবার এমন ফাঁদ পেতে রাখবো যে গিফট নিতে এলেই ফেঁসে যাবে। অ্যানিভার্সারির একদিন আগে অনুরাধা দেবী বললেন, বৌমা তুই তো নিজে কোনো পার্টি দিস না, কোনো শখও নেই তোর। ঠিক আছে, আমার মেয়েরাই তোর নামে একটা দারুণ রেস্তোরাঁ বুক করেছে, খুব ধুমধাম করে অ্যানিভার্সারি পালন হবে, সব প্ল্যানিং একদম রেডি। তারপর চোখ ঘুরিয়ে বলল, তুই আর অবিনাশ সময় মতো তৈরি থাকিস, দেরি করিস না, নইলে আমার মেয়ে জামাইরা অপেক্ষা করতে থাকবে, পরে বলিস না যে বলিনি। সানভি হেসে জবাব দিল, সঙ্গে হালকা খোঁচা ছিল, আচ্ছা মা, জামাইবাবুরাও আসছেন, ঠিক আছে, আমি আর অবিনাশ একদম সময় মতো তৈরি হয়ে যাব, এবার আমরাও কিছু নতুন করে দেখাবো। অ্যানিভার্সারির দিন রেস্তোরাঁয় সাজসজ্জা ছিল যেন কোনো রাজকীয় অনুষ্ঠান। চারিদিকে আলো, ফুলের সুবাস আর পেছনে বাজতে থাকা রোমান্টিক গান পরিবেশটা আরো বিশেষ করে তুলছিল। সানভি স্টেজে অবিনাশের হাত ধরে কেক কাটতেই সবাই হাততালি দিল। অবিনাশ ভালোবেসে স্ত্রীকে কেক খাইয়ে দিল। মাই ওয়াইফ ইজ মাই লাইফ। তখনই ননদ শিলা খোঁচা দিয়ে বলল, বাহ রে ভাই, এখন তো বৌদির জন্য এত প্রেমের ডায়লগ, মনে হচ্ছে বিয়ের 1 বছরেই বৌদি জাদু করে দিয়েছে। সানভি হেসে বলল, দিদি জাদু নয়, ভালোবাসা আর বুদ্ধি দিয়ে সংসার চালানো শিখেছি আমরা, নইলে কিছু মানুষ তো খোঁচা মারতেই ওস্তাদ। শিলার মুখ একটু মলিন হয়ে গেল। বাকি ননদেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তখনই সামনে থেকে 2 বাচ্চা দৌড়ে এলো। সানভির ভাইপো ভাইজি, পিসি পিসি আমরা এসে গেছি। অনুরাধা দেবী চমকে বললেন, আরে বৌমা, এই বাচ্চারা কারা? সানভি মিষ্টি অথচ তীক্ষ্ণ স্বরে বলল, মা, আমার দাদার ছেলে আর মেয়ে, আর ওই যে বসে আছে আমার বান্ধবী, আজ আমার তরফ থেকেও কিছু অতিথি এসেছে। অ্যানিভার্সারি তো শুধু শ্বশুর বাড়ির নয়, বাপের বাড়ির লোকেদের নিয়েও হয়। সবাই চুপ। অনুরাধা দেবী যেন প্রথম ধাক্কাটা খেলেন। রেস্তোরাঁর টেবিলে একের পর এক পদ, পনির, রত্নকর্মা, মালাই কোফতা, বাটার চিকেন, জামাইবাবুদের জন্য নান, গোলাপ জামুন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আরো কত কি। সব বোন তাদের স্বামীরা তৃপ্তি করে খাচ্ছিল আর ইনস্টাগ্রামে ছবি আপলোড করছিল। তখনই অবিনাশের ফোন বাজলো। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট? ও মাই গড, আমি এখনই আসছি। সে ছুটতে ছুটতে বলল, মা মা, আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই যেতে হবে। অনুরাধা দেবী বললেন, যা বাবা, আমরা তো এখানেই আছি, বৌমা তো আছেই, বিলটা ও সামলে নেবে। মনে মনে ফিসফিস করলেন, যথারীতি বৌমাই এটিএম হয়ে কাজে লাগবে। কিছুক্ষণ পর ওয়েটার এসে বলল, ম্যাম, বিল মোট 70,000 টাকা। সানভি হেসে বলল, দিদি তোমরাই তো এত অর্ডার করেছো, পার্টিটাও তোমরাই দিয়েছো, তাহলে বিলটাও তোমরাই মিটিয়ে দাও। ননদ শিলা চমকে উঠল। অনুরাধা দেবী বললেন, বৌমা কি বলছিস সেগুলো? আমাদের বাড়িতে মেয়েদের এত টাকা নেওয়া হয় না। সানভি নিষ্পাপ ভান করে বলল, মা, অবিনাশ তো চলে গেল, আর আমি নিজেই মোবাইল ভুলে এসেছি, মনে হয় বিছানাতেই রয়ে গেছে, ভেবেছিলাম ও তো সাথেই থাকবে, ওই মিটিয়ে দেবে। অনুরাধা দেবী বললেন, পার্সে টাকা থাকবে দেখ। সানভি পার্স খুলে বলল, হ্যাঁ মা আছে, শুধু 500 টাকাই আছে। 5 ননদ আর তাদের স্বামীরা একদম স্তব্ধ হয়ে গেল। ওয়েটার বারবার এসে বলছিল, স্যার প্লিজ পেমেন্টটা করে দিন, বাকিরা অপেক্ষা করছে। অনুরাধা দেবী ঘাবড়ে নিজের পার্স আটকালেন। হে ভগবান, আমি তো পার্সই আনিনি, ভাবলাম ছেলে বৌমা তো আছেই, আমি কেন আনবো। 5 ননদ আর জামাইদের ঘাম ছুটে গেল। বড় ননদ বলল, এবার তো সবাই মিলেই বিল মেটাতে হবে, নইলে রেস্তোরাঁয় বেইজ্জতি হয়ে যাবে। সবার মুখ দেখার মতো ছিল। সানভির ভাইপো ভাইজি আইসক্রিমের বায়না করছিল। সানভি আর তার বান্ধবীরা হাসি থামাচ্ছিলই না। সব উল্টে হয়ে গেল। এবার তো উল্টে আমাদেরই ঠকতে হলো। না রিটার্ন গিফট পেলাম, না বৌদি কিছু নিয়ে এলো, উল্টে দাদা এমন ভাবে পালালো যেন বিল দেখেই পায়ে পাখা গজিয়েছে। আর আমরা বোকার মতো বিল মিটিয়ে কাঙাল হয়ে ফিরলাম। বাড়ি পৌঁছে সানভি দেখলো অবিনাশ আগে থেকেই বাড়িতে বসে আছে। ঘরে ঢুকতেই দুজনে হেসে গড়িয়ে পড়ল। কি বোকাটাই না বানালাম মা আর বোনেদের, বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়নি। আর হ্যাঁ, আমি ইচ্ছে করে মোবাইল বিছানায় রেখে গিয়েছিলাম, আর নিজের বাপের বাড়ি থেকেও লোক ডেকেছিলাম, পুরো বিল ননদদের দিয়েই মেটালাম। দরজার বাইরে কান পেতে দাঁড়ানো অনুরাধা দেবীর চোখ কপালে উঠে গেল। তিনি বুঝে গেলেন সানভি আর আগের মতো সরল নেই,
এবার সে চালের জবাব চাল দিয়েই দেবে। আজ না বলে সবাইকে শিক্ষা দিয়ে দিয়েছে সে। এরপর থেকে আর কেউ বৌমার টাকার দিকে চোখ তুলে তাকায়নি। কয়েক সপ্তাহ পর স্টেশন থেকে সোজা বাপের বাড়িতে এসে পৌঁছালো মিনা। ঘরে ঢুকেই সে শুরু করলো চিৎকার চেঁচামেচি। মা, ও মা, কোথায় তুমি? কলাবতী দেবী তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে রে, সকাল সকালে তো চিৎকার করছিস কেন? মিনা বিরক্ত গলায় বলল, মা, আমি তো আগেই বলেছিলাম বান্ধবীদের সঙ্গে 4 দিনের জন্য সিমলা যাচ্ছি। এই ভয়ঙ্কর গরমে একটু শান্তি চেয়েছিলাম। সারা দিন আগুনের মতো গরম, রান্নাঘরে কাজ করতে করতে যেন হাঁপিয়ে উঠেছিলাম। যাওয়ার আগে সুমনা বৌদিকে পরিষ্কার করে বলে গিয়েছিলাম যেন আমার স্বামী আর বাচ্চাদের সময় মতো টিফিন পাঠিয়ে দেয়, কিন্তু ওর দ্বারা কি একটা কাজও ঠিক মতো হয় না। আর এখন দেখো, নিজেই বাড়িতে নেই। কলাবতী দেবী বিরক্ত হয়ে বললেন, সে কথাই তো বলছি, সকাল থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেছে কে জানে। এখনো 1 কাপ চাও জোটেনি, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মিনা ঠোঁট বাঁকিয়ে বলল, দেখেছো মা, তোমার বৌমার সংসারের প্রতি কোনো দায়িত্বই নেই। কাল রাতে তোমার জামাই আমাকে বলল টিফিনে নাকি শুধু সেদ্ধ লাউয়ের তরকারি পাঠানো হয়েছে। এও কি আবার কোনো খাবার? পনির, মটর, কুলচা এসব কি পৃথিবী থেকে উঠে গেছে নাকি? আমার স্বামী একদম নিরামিষ বিস্বাদ খাবার খাবে, আর বাচ্চারা তো ছুঁয়েও দেখেনি। তারপর আবার তির্যক হেসে বলল, তাই তো বলেছিলাম দাদার বিয়েটা আমার বান্ধবীর সঙ্গে দাও, কিন্তু না, তুমি তো শহরের ছোট্ট একটা সাধারণ মেয়েকে বউ করে আনলে। এমন সময় বড় বউ চাঁদনি আর তার স্বামী কমল ঘর থেকে বেরিয়ে এলো। চাঁদনি বিরক্ত হয়ে বলল, মা, আমার অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, আজ খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমার ছোট বউয়ের জন্য না জানি আজ বসের কত বকুনি শুনতে হবে। ওদিকে সুমনার স্বামী সুরেশও ঘর থেকে বেরিয়ে এসে বলল, মা, সুমনা কোথায়? একটা মোজা পেয়েছি, আরেকটা খুঁজে পাচ্ছি না। প্রতিদিনও কোনো না কোনো ঝামেলা পাকায়। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ির পরিবেশ অভিযোগ আর বিরক্তিতে ভরে গেল। চাঁদনি রান্নাঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, মা, রান্নাঘরে এখনো কিছু রান্নাই হয়নি, আমার বাচ্চারও টিফিন তৈরি হয়নি, আজকে ওরা স্কুলে যাবে না। আসলে এই বাড়ির শাশুড়ি, বড় বউ, তাদের পরিবার, এমনকি বিয়ে হয়ে যাওয়া মেয়ে মিনাও সবাই পুরোপুরি নির্ভর করত ছোট বউ সুমনার উপর। ঠিক তখনই বাইরে থেকে সুমনা বাড়িতে ঢুকলো। তাকে দেখে একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ল। এটা কি ধরনের ব্যবহার? কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? সুমনা শান্ত গলায় বলল, মা, কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই নিজেই ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে গিয়েছিলাম। তোমাদের বললে হয়তো আগের মতোই আমার কথা কেউ গুরুত্ব দিতে না। কলাবতী দেবী ঠোঁট উল্টে বললেন, ওষুধও নিয়ে এসেছ? সামান্য একটু জ্বর হয়েছে আর সঙ্গে সঙ্গে ডাক্তার, যেন কত বড় অসুখ হয়েছে। টাকা ওড়ানোর একটা অজুহাত পেলেই হলো আর কি। সুরেশও মায়ের কথায় সায় দিয়ে বলল, মা তো ঠিকই বলেছে। সুমনা কষ্টের গলায় বলল, তুমি এসব কি বলছো? তুমি তো আমার স্বামী, অন্তত তুমি আমার কষ্টটা বুঝবে ভেবেছিলাম, উল্টে তুমিও আমাকে অপমান করছো। কলাবতী দেবী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, এই নাটক এখন বন্ধ করো তো, আগে বলো মিনার বাড়িতে টিফিন পাঠিয়েছিলে কিনা। মিনা ব্যঙ্গ করে বলল, এই তো রাজরানী বেরিয়ে এলেন, এখন আগে বিশ্রাম নেবেন, তারপর সময় পেলে টিফিন বানাবেন। শোনো বৌদি, আজ কিন্তু পনিরের পরোটা, পনিরের পকোড়া আর ঝাল চাটনি বানিয়ে দেবে। ওই সেদ্ধ বিস্বাদ খাবার যেন আর না পাঠানো হয়, তা না হলে উনি আবার আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি ডেকে নেবে। আর তুমি তো জানোই, পুরো গরমের ছুটি আমি বাপের বাড়িতেই আরামে কাটাবো। চাঁদনি ওর আগে গজগজ করতে করতে বলল, তুমি বেশি পড়াশোনা করনি বলেই মা ভেবেছিল চুপচাপ সংসারটা সামলাবে। বাড়িতে 4 জন মানুষ রোজগার করে, অন্তত নিজের কাজগুলো ঠিকমতো করতে শেখো। কিন্তু তোমার দ্বারা একটা কাজও ঠিকমতো হয় না, শুধু বসে বসে ফ্রিতে খাও। সে আবার বলল, মা, আমি তো চাইছিলাম আমার মামাতো বোনের সঙ্গে সুরেশের বিয়েটা হোক। সে পড়াশোনা জানা বুদ্ধিমতী মেয়ে ছিল, কিন্তু তুমি এই মেয়েটাকেই বেছে আনলে। এখন দেখো, সময় মতো তো কিছুই জোটে না। সুমনার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তার কষ্ট বোঝার মতো এই বাড়িতে একজন মানুষও ছিল না। চারদিক থেকে শুধু অপমান, তিরস্কার আর অভিযোগ। প্রতিদিন ভোর 5টা থেকে উঠে সে একা হাতে পুরো বাড়ি পরিষ্কার করত, রান্না করত,
সংসারের ছোট বড় সব কাজ সামলাতো, সবার আলাদা আলাদা পছন্দের কথা মাথায় রেখে খাবার বানাতো, কারোর কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাই করত। তবুও তার পরিশ্রমের কোনো মূল্য ছিল না। একদিন সাহস করে সে সুরেশকে বলেছিল, শোনো, যদি একটা কাজের লোক রাখা যায় তাহলে আমার একটু সুবিধা হবে। কিন্তু সুরেশ ধমক দিয়ে বলেছিল, আমরা 8-10 ঘন্টা বাইরে খেটে টাকা রোজগার করি, আর তুমি বাড়িতে থেকে শুধু রান্না বান্না করো। এতেই যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে অন্তত সংসারটা ঠিকমতো সামলে নিজের দরকারটা প্রমাণ করো। বড়দা আর বড় বৌদিকে দেখে বেশি হিংসে করো না। বড় বৌদি মোটা বেতন পায়, তুমি কি রোজগার করে আনো? কাজের লোক রেখে সারাদিন আরাম করবে নাকি? তোমাকে কি এই জন্য এই বাড়িতে আনা হয়েছে? এই কথাগুলো সুমনার বুকের ভেতরে ছুরির মতো বিঁধছিল। সে আর কোনো উত্তর দিতে পারেনি। চোখের জল মুছতে মুছতে শুধু বলেছিল, এই বাড়িতে পরিশ্রমের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু টাকার। ভালোবাসা, ত্যাগ, ঘাম আর ক্লান্তি, এসবের কোনো দামই এখানে নেই। শরীর খারাপ থাকা সত্ত্বেও সুমনা নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, কারণ তার জীবনে যেন বিশ্রাম বলে কোনো শব্দের অস্তিত্বই ছিল না। গত 3 বছর ধরে সুমনা যেন এই বাড়ির বউ নয়, বরং একজন মজুরের মতো দিন রাত পরিশ্রম করে চলেছে। কখনো শাশুড়ির সেবা, কখনো যা, কখনো ননদ নন্দাই, তাদের সন্তানদের যত্ন, সবার প্রয়োজনের বোঝা যেন একাই তার কাঁধে। এর ওপর নিজের স্বামীও তার পাশে দাঁড়ানোর বদলে প্রতিবারই কটু কথা বলে তার মন ভেঙে দিত। সুমনা কোনোদিনও নিজের বাপের বাড়িতে তার কষ্টের কথা বলেনি। সে জানত তার বাবা অনেক ঋণ করে কোনো মতে তার বিয়েটা দিয়েছিল। এখন বাড়িতে 2 ছোট বোনের বিয়ের দায়িত্ব বাকি, তাই সে সবসময় মনে মনে ভাবত, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই অন্যরকম। না সে বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ পেত, না নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার। অথচ সেলাই ফোড়াই তার ছিল অসাধারণ দক্ষতা। কিন্তু তার পৃথিবী সীমাবদ্ধ হয়ে পড়েছিল এই বাড়ির 4 দেওয়ালের মধ্যেই, যেখানে তার পরিশ্রম সবাই দেখত, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কেউ দিত না। বিয়ের পরের দিকে সুমনা সব কাজে হাসি মুখে করত। তখন কলাবতী দেবী প্রায়ই বলতেন, বৌমা, আমাদের বড় বউ চাঁদনি চাকরি করে, তাই সংসারের সব দায়িত্ব তোমাকেই সামলাতে হবে। এই বাড়ির আসল লক্ষ্মী তো তুমি। সেই সময় এই বাড়ির লক্ষ্মী কথাটা শুনে সুমনার ভীষণ ভালো লাগতো। তার মনে হতো এই পরিবার তাকে ভালোবাসে, সম্মান করে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এই কথাগুলো আসলে ভালোবাসার ছিল না, তার কাঁধে আরও বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়ার একটা কৌশল। কলাবতী দেবী শাশুড়ি কম, শত্রুই যেন বেশি ছিলেন। সব সময়ই তিনি সুমনার কাজে খুঁত ধরতেন। একদিন খেতে বসে বললেন, এ কি, তরকারিতে এত নুন দিয়েছ কেন? আমার হাই প্রেশার, আমাকে মেরে ফেলতে চাও নাকি? তারপর সুরেশকে উস্কে দিয়ে বলল, নিজের বউকে একটু বোঝা, বিয়ে করে কি বিপদই না ঘরে এনেছিস। সুরেশও বিরক্ত হয়ে বলল, তোমাকে দিয়ে একটা রান্নাও ঠিক মতো হয় না, প্রতিদিন কোনো না কোনো ভুল করো। এইভাবেই অপমান আর অবহেলার মধ্যে দিয়েই সুমনার দিন কাটতে লাগলো। কয়েক মাস পর দীপাবলি। কিন্তু সুমনার কাছে এই উৎসব আনন্দের নয়, বরং সে জানত তার ঝামেলা আরও বাড়ল। কলাবতী দেবী শুধু নিজের বাড়ি পরিষ্কার করার দায়িত্বই নেননি, মেয়ের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও সুমনার ঘাড়ে চাপিয়ে দিলেন। অসহায় সুমনা যদি সামান্য প্রতিবাদ করারও চেষ্টা করত, কলাবতী দেবী এমন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকাতেন যেন প্রশ্ন করার অধিকারও তার নেই। সেই সময় সুমনার কোমরে অসহ্য ব্যথা ছিল, তবুও তাকে একের পর এক ভারী পর্দা খুলে ধুতে হয়েছে, সেগুলো পরিষ্কার করতে হয়েছে, দেওয়াল মুছতে হয়েছে, ছাদ পর্যন্ত ঝাড়পোছ করতে হয়েছে। বাড়ির ছোট বড় সব কাজই তার একার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। এমন অবস্থা হয়েছিল যে ঠিকমতো দাঁড়িয়ে থাকাটাই তার জন্য কঠিন হয়ে পড়ছিল। তবু কেউ একবারও বলেনি, একটু বসে বিশ্রাম নাও। একজন দিনমজুরকেও মানুষ মাঝে মধ্যে বিশ্রাম দেয়, কিন্তু এই বাড়িতে যেন শাশুড়ি আর স্বামীর মন থেকে দয়া মায়া বলে কিছুই হারিয়ে গেছিল। সুমনার মনে হতে লাগলো এই বাড়িতে সে আর মানুষ নয়, কাজের লোক। সে যেন শুধু কাজ করার জন্যই তৈরি একটি যন্ত্র। একদিন সামান্য একটু বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই কলাবতী দেবী কটাক্ষ করে বললেন, এইটুকু কাজ করেই হাঁপিয়ে পড়েছ? তোমাকে কি প্রাসাদ পরিষ্কার করতে দিয়েছি নাকি? কোমরে ব্যথা নাকি কাজে ফাঁকি দেওয়ার নতুন অজুহাত?
তিনি থামলেন না। এই বাড়িতে এসব নাটক চলবে না। তোমার চেয়েও দিনমজুররা অনেক বেশি খাটে, অন্তত তারা তো কাজ করতে করতে কাঁদে না। এত বড় সংসারের বউ হয়ে এসেছো, কাজ তো করতেই হবে। এখানে রানীর মতো বসে থাকার সুযোগ নেই। যদি এতই আরাম করতে ইচ্ছা করে তাহলে বাপের বাড়ি চলে যাও, এখানে বসে আরাম করার অভ্যাস ভুলে যাও। এই বিষাক্ত কথাগুলো সুমনা চুপচাপ সহ্য করল। ধীরে ধীরে তার মনে হতে লাগলো সে যেন জীবন্ত হয়েও মৃত। অনেকবার সে বাবাকে ফোন করে নিজের কষ্টের কথা বলতে চেয়েছিল, কিন্তু তখনই তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে যেত। মা, সহ্য ক্ষমতাই একজন নারীর সবচেয়ে বড় অলংকার। মনের ভেতরে সুমনা নিঃশব্দে উত্তর দিত, না মা, যদি সেই সহ্য করার নাম করে বারবার অপমান সহ্য করতে হয় তাহলে সেটা অলংকার নয়, গলায় ঝুলে থাকা ফাঁসির দড়ি। এভাবেই ভাবনায় ডুবে গিয়ে সে ফোনটা আবার রেখে দিল। ঠিক তখনই বড় যা চাঁদনি চুল বাঁধতে বাঁধতে উচ্চস্বরে বলল, শোনো সুমনা, আজ আমার মা বাবা দীপাবলিতে মিষ্টি নিয়ে আসছেন। তোমাদের বাড়ির লোকদের মতো কিন্তু খালি হাতে আসে না, তাই ওদের যেন ভালো করে আপ্যায়ন করা হয়। এটা আমাদের সম্মানের প্রশ্ন, বুঝেছ? ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সে আবার বলল, আমি অফিসে যাচ্ছি, সব কিছু যেন ঠিকঠাক হয়। আমি অফিস থেকে ফেরার আগেই 4 রকমের মিষ্টি তৈরি হয়ে যাওয়া চাই। আঙ্গুল গুনে গুনে চাঁদনি বলতে লাগলো, মায়ের জন্য ছোলা ভাটুরা, বাবার জন্য রাজমা ভাত আর পাঁপড়, আর আমার ভাইয়ের জন্য পনির কোফতা আর কুলচা। সব কিছু যেন একদম নিখুঁত হয়। দরজার দিকে এগিয়ে গিয়ে আবার বলল, আর শোনো, আমার বাচ্চাদের ঠিক সময় স্কুল থেকে নিয়ে আসবে। যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। ক্লান্ত গলায় সুমনা বলল, দিদি, আমি তো এইমাত্র ছাদ পরিষ্কার করে এলাম। এত কাজ আমি একা কিভাবে সামলাবো? তার উপরে তোমার 2 বাচ্চাকে স্কুল থেকে এনে সময় মতো খাওয়াতেও তো হবে। চাঁদনি কড়া গলায় উত্তর দিল, একা পারবে নাকি তোমার জন্য চাকর বাকর রাখতে হবে? এত বড় বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই তোমার জন্য অনেক, সেটা মনে রেখো। তারপর চোখ রাঙিয়ে বলল, আর এই অজুহাত আর নাটক বন্ধ করো। আমরা সবই বুঝি। একদিন আমাদের মতো রোদে পুড়ে বাইরে কাজ করলে বুঝবে পরিশ্রম কাকে বলে। তুমি তো সারাদিন বাড়িতে বসে শুধু আরাম করো, সেই কারণেই এত অহংকার হয়েছে তোমার। সন্ধ্যা নামতে নামতে সুমনা একের পর এক সব খাবার তৈরি করে ফেলল। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল, কিন্তু তার শরীর কেমন আছে সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন কেউ একবারও মনে করল না। ঠিক তখনই দরজায় চাঁদনির বাবা মা চলে এসেছেন। সবাই হাসি মুখে সাজগোজ করে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলতেই দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছে সুমনার মা বাবা। মুহূর্তেই সবার মুখের হাসি মিলিয়ে গেল। কলাবতী দেবী ঠোঁট বাঁকিয়ে বললেন, কিছু মানুষ বিনা নিমন্ত্রণেও ঠিক হাজির হয়ে যায়, তারপর আবার আশা করে তাদেরকেও রাজকীয় আপ্যায়ন করা হবে। রামলাল বাবু চুপচাপ হাত জোর করে দাঁড়িয়েছিলেন। ঘরে ঢুকে তিনি কাঁধের পুরনো কাপড়ের ঝোলাটা সোফার উপর রাখতেই কলাবতী দেবী ধমক দিয়ে উঠলেন, ওই নোংরা ব্যাগটা সোফার উপরে রাখলেন কেন? আমার এত দামি সোফা নষ্ট করে দেবেন নাকি? একটু পরেই আমার অতিথিরা আসবে। রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো সুমনা। বাবাকে দেখেই তার চোখ ভিজে উঠল। মুহূর্তের মধ্যেই সমস্ত ক্লান্তি যেন উধাও হয়ে গেল। সে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। রামলাল বাবু কাঁপা গলায় বললেন, এ কি চেহারা হয়েছে তোর মা, এত শুকিয়ে গেছিস কেন? তারপর মমতা ভরা গলায় বললেন, তোকে নিতে এসেছি মা, তোর ছোট্ট বোনের পাকা দেখা, ভাবলাম তোকে সঙ্গে করে নিয়ে যাব। এরই মধ্যে কলাবতী দেবী তীক্ষ্ণ স্বরে বললেন, আপনার মেয়ের আবার কি হয়েছে? দিব্যি তো আছে, সারাদিন শুধু মুখ চলে, খাওয়া দাওয়া শরীরে লাগে না বোধ হয়। এত বড় বাড়িতে আরামে থাকে, এসির হাওয়া খায়, এর চেয়ে বেশি আর কি চাই? রামলাল বাবু অপমান গেলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। সুমনা বলল, বাবা এদিকে এসো, আমার ঘরে বসো। ঠিক তখনই সুরেশ বাড়িতে ঢুকলো। সে না নমস্কার করলো, না কোনো সৌজন্য দেখালো, উল্টে রাগী গলায় বলল, ওনাদের আমাদের ঘরে নিয়ে যাচ্ছ কেন? আমাকে তৈরি হতে হবে, পার্টি যেতে হবে। আমার জামাকাপড় ইস্ত্রি হয়েছে? সারাদিন শুধু আজে বাজে লোকজন নিয়ে ব্যস্ত থাকো। তারপর অবজ্ঞা সুরে বলল, আসার আগে অন্তত একটা ফোন করতে পারতেন, কেউ এভাবে আসে? রামলাল বাবুর মুখে অপমানের ছাপ স্পষ্ট ফুটে উঠল। সুমনা তাড়াতাড়ি সুরেশের জামাকাপড় এগিয়ে দিয়ে বাবার জন্য খাবার পরিবেশন করতে গেল,
কিন্তু আবারও কলাবতী দেবী বললেন, ওই খাবারগুলো বিশেষ অতিথিদের জন্য বানানো হয়েছে, রাস্তার লোকেদের জন্য নয়। কেউ কি মেয়ের বাড়িতে এসে এভাবে পেট ভরে খায়? এটা কোনো ধর্মশালা বা হোটেল নয়। বিয়ের সময় একটা পয়সাও দিতে পারেনি, আর এখন এসে থালা ভরে খেতে চায়। ফ্রিজে বাসি রুটি আর ডাল আছে, ওটাই দিয়ে দে। ভালো খাবারগুলো আমাদের সম্মানিত অতিথিদের জন্য। প্রতিটি কথা যেন তীরের মতো এসে বিদ্ধ করছিল রামলাল বাবুর বুক। অপমানেই যেন তার পেট ভরে গিয়েছিল। তিনি নিঃশব্দে সুমনার মাথায় হাত রেখে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। সুমনা চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। বাবা, অন্তত আমার হাতের একটা রুটি খেয়ে যাও। কিন্তু রামলাল বাবুর চোখ তখন জলে ভরে গেছে। অটো পর্যন্ত এগিয়ে যেতে গেলে তিনি চুপচাপ সুমনার হাতে 500 টাকার একটি নোট গুজে দিয়ে কাঁপা গলায় বললেন, মা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবি। তোর বাবা এখনো বেঁচে আছে, আমি কিন্তু মরিনি। এই কথাগুলো শুনে সুমনার বুকটা যেন ভেঙে গেল। তার চোখের জল আর থামল না। বাড়িতে ফিরে সে জানতে পারল চাঁদনির বাবা মার আশা বাতিল হয়েছে। ট্রেন মিস হয়ে যাওয়ার কারণে তারা কয়েকদিন পর আসবেন। সেই মুহূর্তেই সুমনা মনে মনে শপথ করল, আজ আমার বাবাকে যেভাবে অপমান করা হয়েছে তার জবাব আমি অবশ্যই দেব। আজ এদের বুঝিয়ে দেব সম্মান কি আর অপমানের যন্ত্রণা কতটা গভীর। এদিকে কলাবতী দেবী আদেশ করলেন, সুমনা, সব ভালো ভালো রান্না টিফিনে ভরে রাখো, মিনা এলে নিয়ে যাবে, আর যা বেঁচে থাকবে সেটা আমাদের দিও। কিন্তু এবার সুমনার নীরবতার আড়ালে জমে উঠেছিল এক ভয়ঙ্কর ঝড়। 1 সপ্তাহ পরে চাঁদনির বাবা মা আসবেন। এই খবর পেতেই আবার বাড়িতে জোর প্রস্তুতি শুরু হলো। চাঁদনি বাজারের তালিকা সুমনার হাতে দিয়ে বলল, এই তালিকা সব কিছু বানাবে, একটা জিনিসও বাদ দেওয়া যাবে না। বলেই সে স্বামীর সঙ্গে অফিসে চলে গেল। সুরেশও বেরিয়ে গেল। কলাবতী দেবী প্রতিদিনের মতো মেয়ের বাড়িতে টিফিন দিতে চলে গেলেন। বাড়িতে তখন একা সুমনা। কিন্তু সেদিন সে কিছুই করল না, না ঝাড়ু দিল, না মেঝে মুছল। বাচ্চাদের ফেলে রাখা দুধ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। রান্নাঘর এলোমেলো, নোংরা কাপড় চারিদিকে ছড়িয়ে আছে। আর সুমনা রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে ইচ্ছে করেই গোবর ছড়িয়ে দিল পুরো বাড়িতে। তার মুখে ছিল অদ্ভুত শান্তির ছাপ, কিন্তু চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। সে মনে মনে বলল, আমার বাবাকে অপমান করেছিলে না, আজ সেই অপমানের স্বাদ তোমরাও পাবে। আজ এমন এক আপ্যায়ন করব যা সারা জীবন মনে থাকবে। সিঙ্ক ভর্তি নোংরা বাসন জমে পচে গিয়েছিল, দুর্গন্ধে পুরো বাড়ি ভরে উঠেছিল। আর সুমনা নির্বিকার হয়ে সোফায় বসে টেলিভিশন দেখছিল। অন্য সোফায় সে ইচ্ছে করে জল, জুস আর স্যুপ ফেলে রেখেছিল। মেঝেতেও জল ছড়িয়ে ছিটিয়েছিল। দেখে মনে হচ্ছিল এই বিশৃঙ্খলতার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সন্ধ্যায় চাঁদনি আর কলাবতী দেবী বাড়ি ফিরতেই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। কলাবতী দেবী চিৎকার করে উঠলেন, বৌমা, এ কি অবস্থা করেছো বাড়ির? অতিথিরা আসবে আর তুমি পুরো বাড়িটাকে দুর্গন্ধে ভরে দিয়েছো। এটা বাড়ি না গোয়াল ঘর? ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মনে হচ্ছে অতিথিরা এসে গেছে, তাড়াতাড়ি পরিষ্কার করো, দরজাটা খোলো। সুমনা শান্ত গলায় বলল, ওরা তোমার অতিথি, তুমি নিজেই সামলাও। আমি কারোর চাকরানি নই যে সবাই আদেশ করবে আর আমি ছুটে বেড়াবো। চাঁদনি রেগে আগুন হয়ে উঠল। তোমাকে এই বাড়িতে আনা হয়েছে বাড়ির কাজ করার জন্য, তাই কাজ করো। সুমনা টেবিলের উপর রিমোট রেখে দৃঢ় গলায় বলল, দিদি, আমি কারোর বাপের চাকরানি নই। তোমার মা বাবা যদি এতই সম্মানিত হন তাহলে তাদের জন্য বাড়িটা নিজেই সাজিয়ে গুছিয়ে রাখো। যাই হোক, আমার বাবা মাকে তো এই বাড়িতে একদিনও সম্মান দিয়ে বসানো হয়নি। আজ তোমরাও সেই অপমানের স্বাদ অনুভব করবে। কলাবতী দেবী রাগে কাঁপতে কাঁপতে বললেন, বৌমা, সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। সুমনা চোখে চোখ রেখে উত্তর দিল, সীমা তো তুমি সেদিনই পেরিয়ে দিয়েছিলে যেদিন আমার বাবার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিলে। আর আজ আমি শুধু সোমাতে সেই আয়নাটাই দেখাচ্ছি। চাঁদনি ক্ষোভে বলল, তাহলে তুমি প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ নয়, শিক্ষা দিচ্ছি। কলাবতী দেবী গর্জে উঠলেন, সুরেশ আসুক, আজ তোমার চামড়া না ছাড়ালে আমার নাম কলাবতী নয়। সুমনা নির্ভয় বলল, আমি এখন সুরেশের বাবাকেও ভয় পাই না। ও এসে কি করবে? মারবে? বাড়ি থেকে বের করে দেবে? এই বাড়িতে থাকতেই বা আর কে চায়? এই বলে সুমনা উঠে গিয়ে এক ঝটকায় দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়েছিলেন চাঁদনির বাবা মা। বাড়ির এমন নোংরা অবস্থা দেখে তারা স্তম্ভিত হয়ে গেলেন।
বসার মতো পরিষ্কার একটি জায়গাও ছিল না। তারা খুব ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলেন। কিন্তু বাড়িতে খাবার তো দূরের কথা, চারিদিকে গোবরের দুর্গন্ধ। সুমনা নির্বিকারভাবে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঠিক তখনই দরজা জোরে খুলে সুরেশ ঝড়ের বেগে ঘরে ঢুকল। কোনো কথা না বলে সে সুমনার গায়ে এক গ্লাস জল ছুঁড়ে মারল। বাইরের অতিথিরা দাঁড়িয়ে আছে আর তুমি এখানে শুয়ে আরাম করছো? বাড়ির এই অবস্থা কেন? তোমার বাবা এসে পরিষ্কার করবে নাকি? এক ঝটকায় উঠে সুমনা রাগে কাঁপতে কাঁপতে বলল, আমার গায়ে জল ছোড়ার সাহস হলো কিভাবে তোমার? আর আমার বাবার নামে মুখে আনবে কেন তুমি? কলাপতি দেবীও আগুনে ঘি ঢেলে বললেন, দেখেছিস ওর ব্যবহার? নিশ্চয়ই ওর বাবা যাওয়ার সময় এসব শিখিয়ে গেছে। সুমনা দৃঢ় কণ্ঠে বলল, আমার বাবা মাকে নিয়ে আর একটা কথাও বলবে না। সম্মান দিতে না জানলে অন্তত অপমান করার অধিকারটাও তোমাদের নেই। তারপর সুরেশের দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে আমার কাজ শুধু ঝাড়ু পোছা আর রান্নাঘর পর্যন্ত। আজ থেকে সেই কাজও আমি করব না। আমি কারো চাকরানি বা দাসী নই যে সকাল থেকে রাত পর্যন্ত খেটে শুধু অপমানই সহ্য করব। এরপর চাঁদনির দিকে তাকিয়ে বলল, যে ধনী বাড়ির বউকে নিয়ে এত গর্ব, সেখান থেকে একজন কাজের লোক আনিয়ে নেওয়া হয় না কেন? আমি আর এই দাসত্ব করব না। আর শোনো, আজ থেকে এই বাড়ির রান্নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নিজেদের খাওয়ার ব্যবস্থা নিজেরাই করো। রাগে ফুঁসতে ফুঁসতে সুরেশ বলল, মনে হচ্ছে নিজের সীমা ভুলে গেছো। আজ তোমাকে শিক্ষা দিতেই হবে। সে হাত তুলতে উদ্যত হলেই ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে হঠাৎ তুমুল চিৎকার আর হইচইয়ের শব্দ ভেসে এলো। বাইরে থেকে ভেসে এলো ব্যান্ড পার্টির তুমুল সুর, ঢাক ঢোলের গর্জন, যেন কোনো বিয়ের শোভাযাত্রা এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। বাড়ির সবাই হতভম্ব হয়ে বাইরে ছুটে গেল। এ আবার কি হচ্ছে? দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সুমনার মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশীরা। সবার মুখে আনন্দের হাসি। ব্যান্ড বাজছে, ঢোল বেজে চলছে। রামলাল বাবু সবার হাতে হাতে মিষ্টি বিলিয়ে দিচ্ছেন। সুমনাও বাইরে এসে অবাক হয়ে বলল, বাবা তুমি? রামলাল বাবু মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা, তুই যদি নিজের কষ্ট আমাকে নাও বলিস, তা বলে কি আমি বুঝবো না? আমি তো তোর বাবা রে। কলাবতী দেবী রাগে ফেটে পড়ে বললেন, এসব কি নাটক শুরু করেছেন? রামলাল বাবু বুক সোজা করে দৃঢ় কণ্ঠে বললেন, নাটক নয় দিদি, আর একজন বাবা তার মেয়েকে সম্মানের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যেতে এসেছে। এই নিন, আগে মিষ্টি মুখ করুন। তারপর তিনি শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, বৌমাকে যখনই সত্যি বৌমা মনে করা হয়, তখনই তাকে বাড়ির লক্ষ্মী হিসাবে সম্মান দেওয়া হয়, তখনই সংসারটা টিকে থাকে। কিন্তু আপনারা আমার মেয়েকে পরিবারের সদস্য নয়, বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছেন। ওর কি অবস্থা করেছেন তা আমাদের অজানা নেই। সুমনার দিকে তাকিয়ে তিনি বললেন, আমি গরিব হতে পারি, কিন্তু অসহায় নই। নিজের মেয়েকে এভাবে প্রতিদিন ভেঙে পড়তে আমি আর যেতে দেখতে পারবো না। এরপর তিনি পকেট থেকে কিছু কাগজ বের করে সুরেশের সামনে রেখে দিয়ে বললেন, এগুলো আদালতের কাগজ। আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ বিচ্ছেদ চাই। তুমি জামাই হওয়ার যোগ্য নাও। আর এই সিদ্ধান্ত আমি দুঃখের সাথে নয়, নিজের মেয়ের সম্মান ফিরে পাওয়ার আনন্দে নিয়েছি। মুহূর্তেই চারদিকে নেমে এলো নিস্তব্ধতা। কলাবতী দেবী নির্বাক হয়ে রামলাল বাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। রামলাল বাবু আবার বললেন, আজ থেকে আমার মেয়ে আর কারোর উপর নির্ভর করে বাঁচবে না। আমি ওকে আবার পড়াশোনা করাবো, নিজের পায়ে দাঁড় করাবো, দরকার হলে নিজের বাড়িটাও বন্ধক রাখবো। তিনি আরও বললেন, আর শুনে রাখুন, আমার ছোট মেয়ের পাকা দেখাও আমি ভেঙে দিয়েছি। যতদিন না সে মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততদিন আমি আর তার বিয়ে দেব না। এ একজন বাবার প্রতিজ্ঞা। আমার মেয়েরা কোনোদিনে আমার কাছে বোঝা ছিল না, আর কখনো হবেও না। আবার বাজতে শুরু করলো ব্যান্ড। রামলাল বাবু আনন্দে নেচে উঠলেন, কিন্তু সেটা কোনো বিয়ের আনন্দ ছিল না। সেটা ছিল এক মেয়ের স্বাধীনতা, আত্মসম্মান আর নতুন জীবনের বিজয়ের উৎসব। পাড়ার মানুষ একজন দরিদ্র বাবার সাহস দেখে মুগ্ধ হয়ে বলছিল, এই মানুষটাই সত্যিকারের বাবা, ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাগের মাথায় সুরেশ আর কলাবতী দেবী বিবাহ বিচ্ছেদে রাজি হয়ে গেলেন। তাদের মনে হয়েছিল বিচ্ছেদের পর সুমনার সব অহংকার ভেঙে যাবে, কিন্তু তারা বুঝতেই পারেনি সুমনা চলে যাওয়ার পর তাদের নিজেদের জীবনটাই ওলটপালট হয়ে যাবে। যে বাড়িতে আগে সব কাজ সময় মতো হয়ে যেত, সেখানে এখন সকাল হলেই হুলুস্থুল পড়ে যায়, কখনো চায় তৈরি হয় না।
কখনো বাচ্চাদের টিফিন বানানো হয় না, আবার কখনো সুরেশকে ইস্ত্রি না করা জামা পরে অফিসে যেতে হয়। কলাবতী দেবী বিরক্ত হয়ে বললেন, এটা কি বাড়ি না সরাইখানা? একটা কাজও ঠিক মতো হচ্ছে না। সুমনা চলে যাওয়ার পর ধীরে ধীরে গোটা সংসারটাই যেন ভেঙে পড়ল। চাঁদনি যে একসময় সুমনার ওপরে হুকুম চালাতো, সে নিজেই সংসারের দায়িত্ব সামলাতে না পেরে স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেল। সে বলল, এত বড় সংসার আমি একা সামলাতে পারবো না, আমি নিজের মতো করে বাঁচতে চাই। রান্নার জন্য আলাদা রাঁধুনি, বাচ্চাদের দেখাশোনার জন্য আয়া, পড়ানোর জন্য টিচার, আর ঘর পরিষ্কারের জন্য আলাদা কাজের লোক রাখতে হলো। প্রতি মাসে তাদের বেতনের পেছনেই চাঁদনির আয়ের বড় একটা অংশ খরচ হয়ে যেতে লাগলো। একদিন বিরক্ত হয়ে সে নিজেই বলল, কি আশ্চর্য, যাকে একদিন সম্মান দিতে কষ্ট হতো, আজ তার একার কাজ করবার জন্য 4 জন মানুষকে টাকা দিতে হচ্ছে। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর আজ তারা বুঝতে আর বাকি রইল না, একজন সুমনা বিনা অভিযোগে যে কাজগুলো করত, সেই কাজের মূল্য আসলে কতটা। এদিকে সময়ের চাকা ঘুরে গেল কলাবতী দেবীর জীবনেও। একদিন বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেল। যিনি একসময় সবার উপর কর্তৃত্ব করতেন, আজ তিনি নিজেই বিছানায় অসহায় হয়ে পড়ে রইলেন। সুরেশ, যে কোনোদিন সুমনার কষ্ট বুঝতে চায়নি, এখন মায়ের সেবায় দিন রাত কাটাতে লাগলো। ওষুধ, খাবার, সেবা সবকিছুর দায়িত্ব এখন তার কাঁধে। একজন গৃহকর্মী রাখা হয়েছিল, কিন্তু কখনো টাকা হারিয়ে যায়, কখনো কাজ অসম্পূর্ণ থেকে যায়। কিছুই আর ঠিকঠাক চলছিল না। যে বাড়ি একদিন সুমনার অক্লান্ত পরিশ্রমে সাজানো থাকতো, আজ সেটাই যেন ভেঙে পড়া ধ্বংসস্তূপ। মিনা, যে প্রায়ই বাপের বাড়িতে এসে থাকতো, সেও এখন আসা প্রায় বন্ধই করে দিল। প্রতিদিনই নতুন নতুন সমস্যায় জর্জরিত হয়ে সুরেশ একদিন মাথায় ঢুকে পড়ল, যাকে আমি বোঝা ভাবতাম, সেই তো এই সংসারের আসল ভিত্তি ছিল। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। অন্যদিকে সুমনার জীবন সম্পূর্ণ বদলে গেল। বিবাহ বিচ্ছেদের পর সে ভরণ পোষণের টাকা যে পেয়েছিল, তা দিয়ে সে আবার পড়াশোনা শুরু করলো। নিজের স্বপ্নগুলোকে নতুন করে বাঁচতে শুরু করলো। ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়ালো, ছোট্ট একটি বুটিক খুলল। মাত্র 1 বছরের মধ্যেই তার ব্যবসা ভালোভাবে চলতে শুরু করলো। এখন মানুষ তাকে নিজের পরিচয় চেনে, সম্মান করে। তার চোখে আর কোনো কান্না নেই, আছে আত্মবিশ্বাসের দীপ্তি। রামলাল বাবুর বুক গর্বে ভরে উঠল। তাদের আর্থিক অবস্থাও আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল। একদিন সুরেশ সুমনার সামনে এসে মাথা নিচু করে বলল, সুমনা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। যদি আর একটা সুযোগ দিতে। সুমনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ক্ষমা আমি তোমাদের করতে পারি, কিন্তু সেই বাড়িতে ফিরে যাওয়া আর কোনো দিন সম্ভব নয়। সে আরও বলল, যে বাড়িতে আমার সম্মানের কোনো মূল্য ছিল না, সেখানে আমার ফেরারও কোনো মানে নেই। আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি, নিজের পরিচয় গড়ে তুলেছি। সেই অর্জন আমি আর হারাতে চাই না। সুরেশ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ এই প্রথম সে সত্যিকারের শক্ত আত্মসম্মানে সম্পূর্ণ সুমনাকে দেখল। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের কি মনে হয়, সুমনার শ্বশুরবাড়িতে আর ফিরে না যাওয়ার সিদ্ধান্তটা কি ঠিক ছিল নাকি ভুল? আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভিডিওটিকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।